ইউয়াং তখন নানগংকে কিস করতে যায় জোর করে, কিন্তু নানগং নিজের মুখ সরিয়ে নেয়। ইউয়াংও কিছু বলে না এবং নিজে থেকে সরে আসে, কারণ ওর মুখ দিয়ে রক্ত ওঠে, যা ও নানগংকে দেখাতে চাচ্ছিল না। নিজের রুমে এসে মেডিসিন নেয় ইউয়াং। কমান্ডার গুইও বলে 5 বছর আগে নানগংয়ে ছোড়া তীরে বিষ ছিল, কিন্তু নানজিয়াং রাজ্য থেকে পাওয়া স্পেশাল মেডিসিন আপনাকে সুস্থ করেছে। এখন যদি আবারও নানগংয়ের প্রতি আপনার অনুভূতি জন্ম নেয়, তা কিন্তু আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। ইউয়াং বলে আমি জানি আমি কি করছি। কমান্ডার গুইও বলে আপনার উচিত তাকে আর আপনার হৃদয়ে জায়গা না দেওয়া। ইউয়াং মনে মনে ভাবে নানগং কেন পেইশিয়ানকে বিয়ে করেছিল এবং বাচ্চাই বা কেন নিয়েছিল। এখানে আমরা ওল্ড জেনারেলকে মিনিস্টারের সাথে কথা বলতে দেখি, যেখানে জানা যায় নানগং আসলে তার কাছেই বন্দী ছিল। ইনি সেই লোক যে চ্যাংয়ের চিকিৎসার ব্যবস্থা করে নানগংকে জিম্মি করেছে, আর আগেও ইউয়াংকে মারার চেষ্টা করেছে। নানগং তার দাসীকে দিয়ে চ্যাংয়ের মেডিসিন খোঁজার জন্য পাঠায়, আর দাসী গোপনে ওল্ড জেনারেল আর মিনিস্টারের কথা শুনে ফেলে। এদিকে নানগং একা রুমে বসেছিল, তখন কেউ পিছন থেকে আসে। নানগং অন্য কেউ ভেবে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু ইউয়াংকে দেখে থেমে যায়। ইউয়াং বলে আমি ছাড়া অন্য কাউকে আশা করেছিলে নাকি, আর এই ওষুধ কে দিয়ে গেছে? নানগং জানায় কমান্ডার গুইও দিয়ে গেছে। ইউয়াং তখন নিজের কাছে থাকা স্পেশাল মেডিসিন দেয় নানগংকে। নানগং নিতে না চাইলে জোর করে দেয়, এরপর বলে ক্ষত সেরে ওঠার আগ পর্যন্ত যত্নে রাখতে। নানগং এবার ইউয়াংকে ওর শরীরের অবস্থা সম্পর্কে জানতে চায়। ইউয়াং বলে পুরনো ক্ষত, এত ভেবে কাজ নেই, আর তুমি যদি এতই কেয়ার করো তাইলে এসে আমাকে কিস করো। এটা বলে ইউয়াং ওর কাছে এগিয়ে যায় এবং কিস করতে যাবে, তবে থেমে যায়, কারণ ওর মনে পড়েছিল নানগংয়ের শরীর এখন দুর্বল, তাই ওকে জোর করা যাবে না। অন্যদিকে আনিয়াং তো রেগে আগুন, এই নানগংকে কিভাবে সরানো যায়। তারপর দাসীর সাথে একটা প্ল্যান করে। রাতে চুপি চুপি আনিয়াং যায় নানগংয়ের রুমে, একটা চাকু দিয়ে ভয় দেখায় আর বলে তোমার এত সুন্দর চেহারা, সত্যি এর জন্য ইয়ং এবং শিয়ান তোমার জন্য পাগল, কিন্তু আমি যদি এটা ক্ষতবিক্ষত করে দিই তখন কেমন হবে? নানগং জিজ্ঞেস করে তুমি কি চাও? আনিয়াং বলে আমি জানি তুমি পুরুষ সঙ্গ ছাড়া থাকতে পারবে না, তাই আমার কাছে তোমাকে সন্তুষ্ট করার জন্য একজন আছে। নানগং হেসে কথা উড়িয়ে দেয় আর বলে ইউয়াং আর আমি একসাথে বড় হয়েছি, আমার থেকে ভালো আর কেউ তাকে চেনে না, সে কি পছন্দ করে জানো তুমি? এই বলে নানগং আনিয়াংয়ের থেকে চাকু কেড়ে নিয়ে তাকে আক্রমণ করে। এদিকে মিনিস্টার ইউ এসে ইউয়াংকে বলে সম্রাজ্ঞীর আসন খালি থাকায় রাজ্যে এক শূন্যতা বিরাজ করছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রিন্সেস আনিয়াংকে সম্রাজ্ঞী করে এই প্রাসাদে স্থিতিশীল অবস্থায় আনার অনুরোধ রইল। ইউয়াং বলে আমার ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ করতে অধিকার কে দিল? রাজ্যের অন্যান্য পরিস্থিতি সমস্যার সমাধান দেখাশোনা না করে আমার হারেমের দিকে নজর, এর থেকে ভালো তো আপনি নিজেই সম্রাট হয়ে যান। এরপর ইউয়াং মিনিস্টার ইউকে 30 চাবুকের আঘাতের শাস্তি দেয়। অন্যদিকে নানগং এবার আনিয়াংকে হুমকি দেয় সুন্দর চেহারা নষ্ট হয়ে গেলে সে কিভাবে সম্রাজ্ঞী হবে। তারপর আনিয়াংয়ের মুখ হাত বেঁধে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবার কমান্ডার গুইও এসে ইউয়াংকে বলে আনিয়াং গেছে নানগংয়ের ঘরে, আর সাথে করে একজন ফাঁসির আসামিকেও নিয়ে গেছে। এ খবর শুনে ইউয়াং দ্রুত সেখানে যায়, কিন্তু কাহিনী হয় উল্টো। নানগংকে যেভাবে অপমান করতে চেয়েছিল সেভাবে আনিয়াংয়ের শ্লীলতা নষ্টের চেষ্টা করা হয়, আর নানগং সেই অপরাধীকে খুনও করে, কিন্তু শেষে ইউয়াং এসে তাকে শাস্তি দেয়। এখন থেকে নানগং একজন দাসী হিসেবে কাজ করবে, কারণ সে আনিয়াংয়ের সাথে বাজে ব্যবহার করেছে। ইউয়াং এসে যদিও কাহিনী জিজ্ঞেস করে, নানগং বলে প্রিন্সেস আনিয়াং তাকে রেপ করার জন্য একজনকে নিয়ে আসে, কিন্তু সে উল্টো আনিয়াংকে আক্রমণ করে। নানগং অবশ্য তাকে মেরে দিয়েছে। এদিকে আনিয়াং বলে নানগংকে বন্দি করে শাস্তি দিতে, কারণ সে তাকে আঘাত করেছে, ভয় দেখিয়েছে। ইউয়াং ভেবে দেখে যদি নানগংকে এখানে রাখা হয় আনিয়াং নতুন নতুন প্ল্যান করে নানগংকে অত্যাচার করতে আসবে, এজন্য ওকে হানজান প্রাসাদে দাসী হিসেবে কাজ করার শাস্তি দেয়। নানগং এটাই চাচ্ছিল, এভাবে সে তার ছেলে চ্যাংয়ে মেডিসিন খুঁজতে পারবে। হানজান প্রাসাদে দাসী হিসেবে আসার সময় ওল্ড জেনারেল এসে নানগংকে মনে করিয়ে দেয় ইউয়াং এবার যেহেতু ফিরে এসেছে আর মনে হয় তোমার প্রতি তার অনুভূতিও আছে। নানগং বলে আপনি ভুল ভাবছেন, আমিও ইউয়াং এর মৃত্যুই চাই, কারণ আমার রাজ্য অনেক আগেই ঝৌ রাজ্যের দ্বারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন আমার স্বামী সন্তান থেকেও দূরে আমি, তাহলে আমার শত্রুকে আমি কিভাবে ক্ষমা করব? আপনি এর থেকে নিশ্চিন্ত থাকুন।
অন্যদিকে পেশিয়ান একদিন এক রাত হাঁটু গেড়ে প্রাসাদের সামনে বসেছিল, এমনকি বৃষ্টির মধ্যেও। সুইয়ুয়াং বের হলে শিয়ান বলে, আমার ছেলে অসুস্থ, তাই আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। কিন্তু ইউয়াং বলে সে আমার কাছে বন্দি, অপরাধী, তাই এভাবে চাইলেই ছাড়া যাবে না। তখন পেশিয়ান বলে, আমার পরিবার আপনাকে বহুদিন ধরেই সেবা দিয়ে আসছে, ভুলে যাবেন না। ইউয়াং বলে, তুমি কি আমাকে ভয় দেখালে নাকি? মনে রাখবে, নানগং আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর তোমার কোনো যোগ্যতা নেই আমার মানুষকে কেড়ে নেওয়ার। শিয়ান তো এবার রেগে বলে, আমাদের সন্তান আছে, আমাদের সম্পর্ক আপনার থেকেও গভীর, আর আপনার আর নানগংয়ের মধ্যে যা ছিল সব অতীত। ইউয়াং বলে, আমি বেঁচে থাকতে নানগংকে আমার থেকে আলাদা করতে পারবে না। এই বলে ইউয়াং চলে যায়। শিয়ান কিছু করতে গেলে সেনারা ওকে আটকে দেয়। শিয়ান তখন শুধু মুখেই হুমকি দেয়। ইউয়াংয়ের রিডিং রুমে নানগং তাকে মেডিসিন দিতে দিতে বলছিল, আজকাল এত কাজের চাপ নিচ্ছ, পরে শরীর খারাপ হবে। ইউয়াং তখন নানগংকে কোলে নিয়ে টেবিলে বসিয়ে বলে, তাইলে এখন একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। ইউয়াং কিস করতে গেলে নানগং মুখ সরিয়ে নেয়। ইউয়াং এবার জোর করে কিস করতে যায়। নানগং বাধা দিয়ে বলে, তুমি কেবলই সম্রাট হয়েছ, তাই এখন যদি এটা কেউ দেখে ফেলে এবং গুজব ছড়ালে সেটা তোমার জন্য ক্ষতি, তাই আমাকে ছেড়ে দাও। ইউয়াং মজা করে বলে, তাহলে রিকোয়েস্ট করে বলো। এরপর ইউয়াং বই পড়ছিল, তখন নানগং পাশে প্রায় ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। তখন ইউয়াং কাঁধ এগিয়ে দেয়। এরপর ঘুম থেকে উঠে নানগং নিজেকে এমন অপ্রস্তুত দেখে লজ্জা পায়। এরপর ইউয়াং রেস্ট নিতে বলে চলে যায়। যাবার সময় নানগং একবার ইউয়াং এর দিকে তাকায় আর বিয়ের দিনের স্মৃতি এবং সারা জীবন একসাথে থাকার শপথ মনে করে। ইউয়াং তখন হালকা বুকে ব্যথার আর অস্বস্তি বোধ করছিল। পরের দিন সকালে পেইশিয়ান আসে পেইচ্যাংকে নিয়ে। এটা জানার পর নানগং তো খুব খুশি। ইউয়াং বলে, এতদিন পর শিয়ানকে দেখবে, খুব মিস করেছিলে মনে হয় এতদিন। নানগং বলে, আমি চ্যাংকে ভীষণ মিস করি। চ্যাং নিষ্পাপ বাচ্চা, আশা করি তুমি তার উপরে ক্রোধ দেখাবে না। এরপর নানগং খুশি মনে দেখা করতে চলে যায়। ইউয়াং মনে মনে বলে, আজ আমি তোমার চ্যাংকে কাছ থেকে দেখব। এরপর বাগানে চ্যাং তার মায়ের সাথে দেখা করে আর বলে, তুমি কবে বাড়ি ফিরবে মা? দাদু বলেছে কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে যেতে। অন্যদিকে ইউয়াং দূর থেকে চ্যাংকে দেখে চলে যায়। কমান্ডার গুইও তখন বলে, চ্যাং কিন্তু পেই পরিবারের কারো মতো হয়নি, বিশেষ করে তার চোখ কিন্তু আপনার মতো। অন্যদিকে সেদিন রাতে পেইশিয়ান লুকিয়ে নানগংকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নানগং বলে, এভাবে পালিয়ে যাওয়া শোভনীয় হবে না, আর ইয়াং জেনারেল হিসেবে তোমার সম্মান আছে, সেটা নষ্ট হয়ে যাবে। তাই আপাতত বাড়ি গিয়ে চ্যাংকে যত্ন নিও, আমি সময় মতো চলে আসব। শিয়ান তখন বলে, আমি যেভাবে হোক তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। এদিকে নানজিয়াংয়ের রাজা দেখা করতে আসে ইউয়াংয়ের সাথে। এসে বলে, ইদানিং দেখি পড়াশোনার দিকে বেশি মনোযোগী হচ্ছ, তবে ভুলে যেও না তুমি কেবল তরুণ। যেমন সহজে সিংহাসন পেয়েছো, তেমনি সহজে কিন্তু পরাজিতও হতে পারো। আমাকে যেন আবার সেদিন না দেখতে হয় যেদিন সাম্রাজ্য অন্যের হাতে চলে যাবে। কমান্ডার গুইও তো রেগে গিয়ে বলে, আপনার সাহস হয় কি করে সম্রাটের সামনে এসব বলার? ইউয়াং বলে, কমান্ডার গুইও উত্তেজিত হয়েও না, উনি আমার জন্য বেশি চিন্তিত, আমি এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করি। তার রাজ্যে মূল্যবান পাখি পশু শিকার করে পাঠানোর ব্যবস্থা করো, সাথে মূল্যবান মেডিসিনও। নানজিয়াং রাজ্যের রাজা বলে, আমাদের এসবের অভাব নেই, তবে আমি কি চাইছি সম্রাট আশা করি বুঝতে পেরেছে। কমান্ডার গুইও এবার তলবারি তুলে ধরে রাজার দিকে, কিন্তু ইউয়াং সেটা সরিয়ে দেয়। এরপর রাজা চলে যায়। অন্যদিকে কমান্ডার গুইও এরপর ইউয়াংকে তথ্য এনে দেয়, সেদিন যে আক্রমণ হয়েছিল তাতে ওল্ড জেনারেলের হাত ছিল। নানগং ঠিকই বলেছিল, তবে এটা পরে ধামাচাপা দিয়ে দেওয়া হয় এবং সমস্ত প্রমাণ লোপাট করা হয়। এমন সময় নানগং ইউয়াংয়ের জন্য একটা হাত গরম করার মোজা বানিয়ে আনে। সেটা দেখে ইউয়াং বলে, এটা নিজে বানিয়েছো? তেমন একটা ভালো ফিনিশিং হয়নি। কমান্ডার গুইও তখন সেটা নিয়ে বলে, এটা আমিই নিলাম, সম্রাট যখন চাচ্ছেন না। নানগং বলে, আমি চাইলে ভালো করে শিখে সম্রাটের জন্য আরও একটা বানিয়ে দেব। এরপর নানগং গোসলের পানির ব্যবস্থা করতে যায়। তখন ইউয়াং আবার হাত মোজাটা গুইওর কাছ থেকে কেড়ে নেয় আর তাকে এত বেশি কথা বলতে বারণ করে। এরপর গোসলের সময় দাসী হিসেবে ইউয়াংকে নানগং এরই রেডি করিয়ে দিতে হবে। নানগং আস্তে আস্তে ইউয়াংয়ের পোশাক খোলে। ইউয়াং তাকে টেনে নিয়ে বলে, দাসী হিসেবে কাজ ঠিকমতো করতে পারছো না কেন? তারপর আস্তে আস্তে নানগং কাপড় খুলছিল, আবার লজ্জাও পাচ্ছিল। এক পর্যায়ে ইউয়াং বলে, শিয়ানের সাথেও কি এভাবে আচরণ করতে? লজ্জা পেতে নাকি?
এরপর আস্তে আস্তে পানি ঢেলে গোসল করিয়ে দিচ্ছিল। এরপর মাথা টিপে দিতে দিতে জিজ্ঞেস করে, ইউচ্যাং রাজ্য খুবই শক্তিশালী হয়ে উঠেছে, এটা নিয়ে ইউয়াং চিন্তিত কিনা বেশি? আবার সেখানে বিমো নামে একজন আছে যিনি চিকিৎসা বিদ্যায় পারদর্শী। ইউয়াং জিজ্ঞেস করে নানগং এত কিছু জানে কি করে? নানগং বলে চ্যাংয়ের চিকিৎসার জন্য একবার সেই ইউচাংয়ে গিয়েছিল বিমোর সাথে আলাপ করতে, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। এরপর নানগং রিকোয়েস্ট করে রোজ অন্তত 2 ঘন্টা লাইব্রেরিতে বসে চিকিৎসা বিদ্যার বই পড়াশোনা করার অনুমতি দেওয়ার জন্য। ইউয়াং বলে রিকোয়েস্ট আরও ভালোভাবে করতে হবে। নানগং তখন আস্তে আস্তে জড়িয়ে ধরে ইউয়াংকে এবং গালে কিস করে, কিন্তু এতে ইউয়াং সন্তুষ্ট না। সে নানগংকে তুলে বাথটাবের পানিতে নামিয়ে নেয়, এরপর জড়িয়ে ধরে কিস করতে থাকে। কিন্তু হঠাৎ বুকে ব্যথা অস্বস্তি বোধ করে, তখন দ্রুত নানগংকে দূরে সরে যেতে বলে আর বরফ এনে দিতে বলে। নানগংয়ের পর তাকে বরফ এনে কপালে এবং শরীরে ঘষে দেয়। এরপর রিডিং রুমে রাতে বই পড়ার সময় কমান্ডার গুইও এসে জিজ্ঞেস করে ইউয়াং কি মাঝরাতে কিছু নাস্তা করবে কিনা। ইউয়াং না বলে দেয়, আবার কিছুক্ষণ পরে কেক আর পেস্ট্রি আনতে বলে। কমান্ডার বলে এগুলো তো প্রিন্সেস আনিয়াং এর জন্য, আপনি তো পছন্দ করেন না। ইউয়াং তাকে বেশি বুঝতে নিষেধ করে। কমান্ডার বুঝতে পারে এগুলো নানগংকে দেওয়ার জন্য আনতে বলেছে। এদিকে নানগংকে তার দাসী চিঠি পাঠায়, যাতে লেখা ছিল নানগং যেন দ্রুত ওল্ড জেনারেলের কথা শুনে কাজ করে, নইলে চ্যাংকে সুস্থ রাখার মেডিসিন পাওয়া সম্ভব না। তখন নানগং চিন্তা করে ওল্ড জেনারেল তাকে দ্রুত ইউয়াংকে হত্যা করতে বলেছে, তবেই সে তার ছেলেকে বাঁচানোর জন্য মেডিসিন পেতে পারে। চিঠি পড়া শেষে আগুনে পুড়িয়ে ফেলছিল নানগং, কিন্তু চিঠি পুরো পুড়ে যাওয়ার আগে ইউয়াং কেক আর পেস্ট্রি নিয়ে রুমে আসে। পুড়ে যাওয়া কাগজের মাঝে পেই নাম দেখে ইউয়াং এর হাত থেকে খাবারের থালা পড়ে যায়। ইউয়াং রেগে বলে আমার এখান থেকে গোপনে শিয়ানকে চিঠি আদান প্রদান করছো। নানগং ব্যাখ্যা করতে চায়, কিন্তু তা না শুনেই ইউয়াং চলে যায়। রাতে ঘুমের মধ্যে ইউয়াং স্বপ্নে দেখে তার আর নানগং এর বিয়ের দিন। সে নানগংকে খুঁজে পাচ্ছে না। এরপর যখন খুঁজে পায় তখন নানগং নানা প্রতিশ্রুতির কথা বলে। ইউয়াং তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষে নানগং ইউয়াংকে ছুরি মারে আর বলে আমি শুধু তোমার মৃত্যুই চাই। এরপর ইউয়াং এর ঘুম ভেঙে যায়। সে উঠে চিন্তা করতে থাকে কি করবে। ঘাবড়ে যায়, চিন্তা করে নানগংকে একবার দেখে আসবে, কিন্তু দেখা যায় নানগং চুপচাপ হাতে ছোরা নিয়ে মারতে আসছে। ইউয়াং ঘুমের ভান করে, আর যখন নানগং ছোরা দিয়ে মারতে যায় তখন ধাক্কা দেয়। এরপর জিজ্ঞেস করে 5 বছর আগে একবার আমাকে মারতে চেয়েছিলে, আর আজ 5 বছর পরে এসে আমাকে মারতে চাইছো, কিন্তু কেন? নানগং বলে আমি অপারগ, আমাকে জোর করা হয়েছিল। ইউয়াং হেসে বলে 2বার তুমি এই কাজ করলে, তোমার কি মনে হয় এখন আমি তোমাকে বিশ্বাস করব? আর সত্যি যদি তুমি আমাকে মারতে চাও তাহলে চালাও ছোড়া আমার বুকে একদম হৃৎপিণ্ড বরাবর। 5 বছর আগে তোমার জন্যই আমি অনুভূতিহীন হয়ে গিয়েছিলাম, এখন মরে গেলেও আমার তেমন কিছু আসবে না। এরপর ছুরি নিয়ে নিজের বুকের মধ্যে নানগংয়ের হাত দিয়ে ঢুকিয়ে দেয় আর বলে এতটুকু হবে নাকি আরও লাগবে, আরও ভিতরে ঢুকিয়ে দাও। নানগং চাইছিল না এমন করতে, কিন্তু ইয়ং নিজের হাত ধরে এসব করে। নানগং এরপর ছুরি ফেলে দেয়। কমান্ডার এসে এই দৃশ্য দেখে অবাক হয়। ইয়ং বলে এই মহিলাকে এখান থেকে নিয়ে যাও, আর আজকের ঘটনা কাউকে জানতে দিও না। তারা চলে গেলে ইয়ং বলে আজ আমি মরে গেলে তুমি কি কষ্ট পাবে? এরপর আস্তে করে মেঝেতে লুটিয়ে পড়ে ইয়ং। এদিকে বাইরে ওল্ড জেনারেলের লোক অপেক্ষা করছিল, আর তারা এই নিউজ দ্রুত তাকে দেওয়ার জন্য তৈরি হয়। এদিকে প্রিন্সেস আনিয়াং তার খাস দাসী লিয়ার সাথে আলাপ করতে থাকে। সম্রাজ্ঞী হলেই আনিয়াং তার বাবার বন্দিদশা থেকে মুক্তি পেতে পারবে। লি বলে সম্রাজ্ঞী হলে সম্রাটও সম্মান দেখাবে। আনিয়াং বলে কিন্তু ইউয়াং এর আমার প্রতি কোনো ফিলিংসই নেই, সবসময় দেখি নানগংকে নিয়ে মেতে থাকে। লি বলে ফিলিংস না থাকলে এত সুন্দর দামি উপহার পাঠাতো না। অন্যদিকে অসুস্থ ইউয়াংকে নানগং দেখতে আসে। কমান্ডার গুইও বলে সম্রাটের আঘাত তেমন বেশি না, কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। নানগং বলে আমি তোমাকে আঘাত করতে চাইনি, আমি আসলেই দুঃখিত। এরপর নানগং চলে যায়, কারণ বেশিক্ষণ থাকা উচিত না। 5 দিন পর ইউয়াং সুস্থ হয়ে লাইব্রেরিতে ছিল, আর কমান্ডার গুইওর সাথে রাজ্যের বিষয়ে আলাপ করছিল। তখন লি এসে বলে প্রিন্সেস আনিয়াং অনেক অসুস্থ, রাজ চিকিৎসকও কিছু করতে পারছেন না। ইউয়াং বলে ঠিক আছে তুমি যাও, আমি সময় নিয়ে দেখে আসব। এরপর কমান্ডার গুইও বলে আনিয়াং আর তার বাবা অনেক চালবাজ, এভাবে হুট করে একা একা আনিয়াং এর সাথে দেখা করতে যাওয়া কি উচিত হবে?
ইউয়াং বলে আমি যখন মরে যাচ্ছিলাম তারা আমাকে সাহায্য করে, তাই আনিয়াং এর অসুস্থতা সত্যি হোক বা মিথ্যা আমাকে একবার যেতেই হবে। ইউয়াং দেখা করতে চায়। আনিয়াং তাকে সুন্দর করে স্বাগত জানায়। ইউয়াং তাকে সুস্থ দেখে ফিরে আসতে চায়, তখন আনিয়াং বলে আমার অসুস্থতা শরীরে নয় বরং মনে। তুমি আমার মনে কষ্ট দিয়েছ, কারণ তুমি আমার জন্মদিনে মন রাখোনি। ইউয়াং সরি বলে কারণ ব্যস্ত ছিল। আনিয়াং তাকে ড্রিঙ্কস দেয়। সরি বলার পরিবর্তে এই পুরোটা তাকে খেতে হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দাসী লি এই ড্রিঙ্কসের মধ্যে নেশার ওষুধ দিয়েছে, যেটা মিশিয়ে খাইয়ে দিলে ইউয়াং এর সাথে যা খুশি করে ফাঁসানো যাবে। ড্রিঙ্কস করার পর ইউয়াং ফিরে আসতে গিয়ে বুঝতে পারে এর মধ্যে সমস্যা ছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইউয়াং এবার নানগংকে দেখতে পায় আনিয়াং এর মধ্যে, আর আনিয়াং তার সাথে অন্তরঙ্গতা করার সুযোগ পেয়ে যায়। ইউয়াং তো আনিয়াং এর সাথে অন্তরঙ্গ হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে তার জ্ঞানে ফিরে আসে। তখন দ্রুত সে আনিয়াং এর ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে পেইশিয়ান বলে আমার জীবন গেলে যাবে, তবুও আমি নানগংকে ইউয়াং এর হাত থেকে মুক্তি করেই ছাড়বো। এরপর আমরা আবারও ড্রামার শুরু সেই দৃশ্যে লাল কাপড় দিয়ে চোখ বাঁধা নানগংকে দেখতে পাই। ইউয়াং আবার নানগংকে জড়িয়ে ধরে বলে তুমি আমার সাথে এত অন্যায় করেছো, আমাকে মারার চেষ্টা করেছো, তাও আমি তোমাকে কেন ভুলতে পারি না। এরপর সেই দৃশ্য দেখা যায় যেখানে পেইশিয়ান প্রাসাদে প্রবেশ করে। ড্রামার শুরুর কাহিনীতে ফিরে আসে। শিয়ান তার স্ত্রীকে মুক্তি দিতে বলে। ইউয়াং বলে ছোটবেলা থেকেই নানগং আর আমার বিয়ে ঠিক করা। শিয়ান বলে কিন্তু সে আমার বিবাহিত স্ত্রী। সেনারা পেইশিয়ানের উপরে আক্রমণ করে। নানগন অনেক রিকোয়েস্ট করে আর বলে যেহেতু তোমার আমার সাথে শত্রুতা, তাই নিরপরাধকে কেন শাস্তি দেবে। অন্যদিকে প্রাসাদে থাকা ওল্ড জেনারেলের গুপ্তচর তার কাছে খবর পাঠাতে বলে যে ইয়াং জেনারেল প্রাসাদে জোর করে প্রবেশ করেছে। এদিকে পেইশিয়ান অনেক দক্ষতার সাথে সেনাদেরকে পরাস্ত করে, অনেককে হত্যা করে, কিন্তু শেষ পর্যন্ত আচমকা একটা তীরের আঘাতে মাটিতে পড়ে যায়। নানগং বারবার শিয়ানকে ছেড়ে দিতে বলে। ইয়ং বলে তুমি তার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ, দেখা যাক কতক্ষণ সে টিকতে পারে। ক্ষত শরীর নিয়ে শিয়ান শেষ শক্তি পর্যন্ত লড়াই করে, সব সেনাদেরকে হত্যা করে। নানগং আবারও তাকে রিকোয়েস্ট করে, কিন্তু ইয়ং তার গলা চেপে ধরে আর বলে তুমি সারা জীবন আমার থাকবে, তোমার শরীরের উপরও আমার অধিকার। শিয়ান সব সেনাদেরকে মেরে ক্লান্ত হয়ে যখন বলে আমার স্ত্রীকে ছেড়ে দাও, ইয়ং তখন নানগংকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। শিয়ান সেখানে জ্ঞান হারায় শরীরের দুর্বলতার জন্য। পরের দিন পেইশিয়ানের বাবাকে ডেকে ইয়ং বলে আপনার ছেলেকে শাসন করুন, তার এই খামখেয়ালির জন্য সে যদি তার জীবন হারায় সেটা ভালো হবে না মনে হয়। ওল্ড জেনারেল তো ইয়ং এর সামনে দুর্বলতা দেখায় এবং ক্ষমা চায়। আড়াল থেকে এসব কথা আবার নানগং শুনতে পায়। অন্যদিকে আনিয়াং তো রেগে আছে। নেশার ওষুধ দেওয়ার পরও ইয়ং সেখান থেকে বেঁচে যেতে সক্ষম হলো। আসলে সে নানগংকে এতটাই ভালোবাসে। আনিয়াং এর দাসী বলে একবার সম্রাজ্ঞী হয়ে গেলে তাকে কেউ আটকাতে পারবে না, তাই তার আগ পর্যন্ত প্ল্যান চালিয়ে যেতে হবে। এ সময় নানগং দেখা করতে আসলে আনিয়াং আরও রেগে যায়, জিজ্ঞেস করে কেন এসেছো এখানে। নানগং বলে সম্রাটকে এভাবে নেশার ওষুধ দিয়ে তুমি লাভ করতে পারবে না। আনিয়াং তো ঘাবড়ে যায়, কারণ তার এই কাজ নানগং জেনে গেছে। নানগং তখন বলে তুমি কি করছো না করছো আমার কানে সব কিছুই আসে, এর থেকে ভালো হয় আমরা একটা ডিলে আসি, কারণ আমিও এখান থেকে পালিয়ে যেতে চাই। পরের দৃশ্যে দেখা যায় নানগং বেশ ভালো ব্যবহার করছে ইয়ং এর সাথে, নিজের হাতে খাবার রান্না করে এনেছে। ইয়ং এর প্রিয় ওয়াইন এনেছে। ইয়ং বলে তুমি আমার দাসী কিন্তু রাঁধুনি না যে তোমাকে রান্না করতে হবে, আর এই ওয়াইন দিয়ে আমাকে বিষ দিতে চাইছো না তো। নানগং বলে অবিশ্বাস হলে আমিও তোমার সাথে ওয়াইন পান করছি। ইয়ং এবার ওয়াইন পান করে, কিন্তু নানগং শুধুমাত্র পান করার অভিনয় করে। এরপর ইয়ং জ্ঞান হারালে সেখানে আনিয়াং আসে। নানগং বলে এখন সে তোমার, আমাদের ডিলের কথা মনে আছে। আনিয়াং তাকে গেট পাস দেয় আর বলে ডিল অনুযায়ী তুমি কখনো আর এই প্রাসাদে আসবে না। নানগং বেরিয়ে যায়, কিন্তু তার পিছু পিছু লি বের হয় ছুরি নিয়ে তাকে মারার জন্য, কিন্তু আড়ালে থেকে কমান্ডার গুইও তাকে রক্ষা করে আর নিজে নিজেই বলে মহারাজ ঠিকই বলেছিলেন, প্রিন্সেস নানগং এর চারদিকে শত্রু। নানগং দেখা করে ওল্ড জেনারেল পেইয়ের সাথে, অর্থাৎ পেইশিয়ানের বাবার সাথে। তারপর সে কি প্ল্যান করছে সেটা বলে। ওল্ড জেনারেল বলে যদি আনিয়াং সম্রাজ্ঞী না হতে পারে তাহলে আনিয়াংয়ের বাবা অবশ্যই ইয়ং এর বিরুদ্ধে যুদ্ধ করবে, প্ল্যান কিছুটা সফল হতে পারে।
নানগং বলে ইউয়াংয়ের বিশ্বাস অর্জন করতে আমাকে শিয়ানের সাথে ডিভোর্স নিতে হবে, কারণ শিয়ানের কাজকর্ম আমার প্ল্যান নষ্ট করে দিতে পারে। ওল্ড জেনারেল বলে তুমি প্রাসাদে যাবার ব্যবস্থা করো, আমিও দেখছি শিয়ান কিভাবে ডিভোর্স না দেয়। অন্যদিকে আনিয়াং তো ঘনিষ্ঠ অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য ইউয়াং আর নিজের পোশাক খুলে আরও কাছে যায়, আর ইউয়াং তখনই উল্টো তাকেই অজ্ঞান করে ফেলে। এদিকে নানগং দেখা করে শিয়ানের সাথে। শিয়ান তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করেছিল। নানগংকে দেখে শিয়ান খুশি হলেও ডিভোর্স দিতে হবে এটা শুনে বেঁকে বসে, পায়ের কাছে পড়ে রিকোয়েস্ট করে আর বলে তুমি আমাকে বাঁচাতে আর চ্যাংকে বাঁচাতে এমন করছো তাই না। ইউয়াং আবার সেখানে চলে আসে, বলে নানগং তোমার সাথে থাকতে চায় না, বুঝতে পারছো না। নানগং এবার বলে আমি 5 বছর অপেক্ষা করেছি ইউয়াংয়ে ফিরে আসার জন্য, তাই এখন তুমি চাও বা না চাও আমাদের ডিভোর্স হবেই। শিয়ান কোনো কথায় বিশ্বাস করতে চায় না। তখন ইউয়াং বলে নানগংয়ের কথায় রাজি না হলে আমি ব্যবস্থা নিচ্ছি কিভাবে রাজি করতে হয়। নানগং যেন পাথর হয়ে গিয়েছিল, কিছু না বলে সেখান থেকে চলে যায়। শিয়ান যেন অসহায়ের মতো পড়ে থাকে। নানগং বাড়ির বাগানে এসে তার ছেলের স্মৃতি মনে করতে থাকে, কত সুন্দর ছিল সেই দিনগুলো। আবার যখন নানগংকে বন্দি করা হয় তখন চ্যাং কান্না করছিল, এসব স্মৃতি মনে করে। তখন ওল্ড জেনারেল এসে বলে এদিকে কোথায় যাচ্ছ। নানগং বলে চ্যাংয়ের সাথে দেখা করতে চাই। ওল্ড জেনারেল বলে এত ব্যস্ত হবে না, আগে এদিকের কাজে মন দাও। অন্যদিকে আনিয়াংয়ের জ্ঞান ফিরলে সে লিকে জিজ্ঞেস করে কি হয়েছিল। লি এসে নানগংকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আনিয়াং বলে একবার সম্রাজ্ঞী হলে ওকে তো আমি দেখে নেব। এরপর আমরা কমান্ডার গুইউকে পেই পরিবারের লাইব্রেরিতে কিছু খুঁজতে দেখি। এই সময় সে লেজার খুঁজে পায় আর সেটা নিয়ে নেয়। অন্যদিকে পেইশিয়ান তো ডিভোর্স নিতে রাজি না। সে ইউয়াংকে বলে আপনি সম্রাট বলে যা ইচ্ছা তাই করতে পারেন না, আপনি না আসলে আমাদের কেউ আলাদা করতে পারতো না। ইউয়াং বলে নানগং না চাইলে আমি জোর করলেও কাজ হতো না, কিন্তু শিয়ান মরে যেতে রাজি, তবেও ডিভোর্স দেবে না। এবার ওল্ড জেনারেল এসে ছেলের হয়ে ইউয়াংয়ের কাছে ক্ষমা চায়। শিয়ানকে জোর করে ডিভোর্স দিতে, এমনকি মারেও। ইউয়াং তো সম্রাটের দায়িত্ব পালন করে, ওল্ড জেনারেলকে বোঝায় কোনটা ভালো হবে। নানগংয়ের সময় ডিভোর্স লেটার লিখে এনে দেয়, কিন্তু শিয়ান তাতে সই করবে না, কারণ সে নানগংকে ভালোবাসে। তাই যদি মরতেই হয় তাহলে ও নানগংয়ের স্বামী হিসেবেই মরতে চায়। নানগং বলে কিন্তু আমি তো চাই না, আমি মহারাজের পাশে পেইশিয়ানের স্ত্রী হিসেবে থাকতে চাই না। এ সময় ওল্ড জেনারেল জোর করে হাত ধরে ডিভোর্স কাগজে সই দিয়ে নেয় আর বলে আজ থেকে এদের সম্পর্ক শেষ, একে অপরের সাথে আর কখনো দেখা করবে না। জেনারেলের ম্যানশন থেকে বের হবার সময় ইউয়াং বলে খারাপ লাগছে নাকি ডিভোর্স দিয়ে। নানগং বলে ভুল বুঝবেন না, আমি ইচ্ছা করেই ডিভোর্স দিয়েছি, তাই খারাপ লাগার প্রশ্নই নেই। এরপর কমান্ডার গুইউ এসে লেজার দেয় ইউয়াংকে, যেখানে পেই পরিবারের গোপনে চালাকি ধরা পড়ে। কমান্ডার বলে পেই পরিবারের কাজের সাথে এরপর থেকে নানগং আর জড়িত হবে না আশা করছি। এরপর সবাই বেরিয়ে আসে। নানগং বের হবার সময় পিছনে ফিরে শিয়ানকে মনে মনে সরি বলে, কারণ সে চায় না এই ঝামেলার মধ্যে শিয়ান বা চ্যাং জড়িয়ে পড়ুক আর বিপদে পড়ুক, কারণ তারা নির্দোষ।